মিশরের D8 সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। জনগণের সমর্থন নিয়েই আগামীতে দেশ শাসন করবে বিএনপি, পূরণ করা হবে 31 দফা। কুষ্টিয়ায় সরকারি গুদামে ধান চাল সংগ্রহ করছে মধ্যস্বত্বভোগী, সুফল পাচ্ছেন না প্রান্তিক কৃষক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 7টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV এই চ্যানেলে। মিশরের D8 সম্মেলনে যোগ দিতে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1টা 20 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে যাত্রা করে। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছেন। D8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থার 2024 সালের শীর্ষ সম্মেলন মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে। মিশর এই সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছেন। দুর্নীতিগ্রস্ত ভঙ্গুর অর্থনীতির চাকা ঘুরছে। অন্তর্বর্তী সরকারের 4 মাসে ক্রমশ উন্নতির দিকে রেমিটেন্স প্রবাহ। তারল্য সংকটে থাকা ব্যাংকগুলো সচল করতে সরকারের উদ্যোগ প্রশংসনীয় বলছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সরকারের বিশেষ উদ্যোগের তাগিদ দিয়েছেন তারা। রিপোর্ট মানিক শিকদারের। হাসিনার 15 বছরের দুর্নীতি, স্বজনপ্রীতি আর অবাধে অর্থ পাচারে দেশের অর্থনীতি বিপর্যস্ত। ঘুণে ধরা অর্থনীতির ভঙ্গুর দশায় আশঙ্কাজনকভাবে কমেছে রিজার্ভ। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ ছিল অর্থনীতির চাকা সচল করা। জুলাই পরবর্তীতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশপ্রেমের অনন্য নিদর্শন দেখিয়েছেন, যার ফলে বেড়েছে রিজার্ভ। রপ্তানি আয়েও গতি ফিরেছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 15 বছর আমরা দেখেছি ব্যাংকিং, এনার্জি, পাবলিক সেক্টর প্রজেক্টস, পাবলিক ইনভেস্টমেন্টস, এইগুলো বেশিরভাগ সময় সিদ্ধান্তগুলো হতো কোনো গোষ্ঠীকে বেনিফিট দেওয়ার জন্য বা দুর্নীতিকে মাথায় রেখে। সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে অগাস্টের 5 তারিখ বা এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে। এটা আমি মনে করি সবচাইতে বড় অর্জন। ব্যাংক খাতের অসঙ্গতি দূর করতে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। বাংলাদেশ ব্যাংক 22,000 কোটি টাকা সরবরাহ করায় তারল্য সংকট অনেকটাই মোচন হয়েছে। বিশেষ করে যাদের তারল্যের ঘাটতি আছে যেসব প্রতিষ্ঠানের, সেখানে বাংলাদেশ ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে। প্রথমে তারা চেষ্টা করেছিল যে বাজার থেকেই টাকাটা তুলে দুর্বল ব্যাংকগুলোকে দেয়া গ্যারান্টি স্কিমের মাধ্যমে, কিন্তু সেগুলো মূলত খুব দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখার জন্য। তখন সেটা ভালো না খারাপ সেটা আরেকটা ডিবেট, বাট হ্যাঁ, ব্যাংক বন্ধ হতে দেওয়া যাবে না এই মুহূর্তে, অর্থনীতির এই দুর্বল মুহূর্তে। তবে লাগামহীন নিত্যপণ্যের দাম, ডলারের দাম নিয়ন্ত্রণে না আসায় মূল্যস্ফীতি এখনো বড় চ্যালেঞ্জ। সেইগুলো সরবরাহ চেইনের সমস্যাগুলো, চাঁদাবাজি বন্ধ করা, বাজার কারসাজি যারা করছেন তারা যেই পথে কারসাজিগুলি করছেন সেই পথগুলোকে বন্ধ করে দেয়া, ওই দিকেই জোর দিতে হবে বেশি, আর সরবরাহটা যাতে থাকে। 4 মাসে অন্যতম বড় সংকট কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে শ্রমিক অসন্তোষ ও সহিংসতা। এক্সপোর্টে এবং ম্যানুফ্যাকচারিং, এবং এটার কারণে বিদেশি যে ইকোনমিক স্টেক হোল্ডার আছে তারা কিভাবে কি দেখছে বাংলাদেশে, সেই জায়গায় কিন্তু অনিশ্চয়তা সৃষ্টি হচ্ছে। সেই জায়গাটা আমার মনে হয় সরকারকে এখন সর্বোচ্চ নজর দিতে হবে। অর্থনীতির যে সুবাতাস বইতে শুরু করেছে তার সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নভেম্বরে তো আমাদের প্রায় 26%-এর বেশি রেমিটেন্সের প্রবৃদ্ধি হয়েছে, গড়ে অন্তত $220 কোটি বেশি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জনগণের সমর্থন নিয়েই আগামীতে দেশ শাসন করবে বিএনপি। রাষ্ট্রের কল্যাণে দলের 31 দফা পূরণের সব পদক্ষেপই গ্রহণ করা হবে। 3 জেলার রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা কর্মসূচি ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে ড্যাবের আলোচনা সভায় বক্তারা বলেন, কয়েকজন লোক মিলে টেবিলে বসে আলোচনা করলেই সংস্কার করা যায় না। রিপোর্ট মাহিলা ইসলামের।
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ বিএনপি নেতাদের সঙ্গে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অনুষ্ঠানে তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যাবে বিএনপি। আমরা আমি দামি নির্বাচনে বিশ্বাস করি না। আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচনে আমরা যাব, নির্বাচন আমরা করব, নির্বাচন আমরা চাইবো। এখানে লুকাচাপার কোনো ব্যাপার নেই, এটা নর্মাল সিম্পল। জনগণের সমর্থন আমরা পাবো, বেশি পেলে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটিই হবে। প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট করে না দেখে নেতাকর্মীদেরকে জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল আচরণের তাগিদ দেন তারেক রহমান। আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে, এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয় তাহলে আপনার আচার আচরণ, কথাবার্তা সকল কিছু সেরকম থাকতে হবে। প্রতিপক্ষের মিছিল সমাবেশ ছোট আমাদেরকে আনন্দ দিচ্ছে, কিন্তু কোনোভাবেই যাতে আমাদেরটা ছোট না হয়। এদিকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা দিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব। এতে বিএনপি নেতারা বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে। ৩১ দফা রাষ্ট্রীয় সংস্কারের কর্মসূচি মাঠে দিয়েছে জনগণ, সেটিকে এখন জনগণের দফা হিসাবে গ্রহণ করেছে। আমরা কিছু লোক বসে এখানে কিছু রিফর্ম করে ফেলবো আর বাংলাদেশ ৫০ বছর এভাবে চলবে, এর থেকে ভুল ধারণা কিছু হতে পারে। রিফর্মের মালিকানা বাংলাদেশের মানুষের মালিকানা থাকতে হবে। রিফর্ম ইজ এ ডেমোক্রেটিক প্রসেস। রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়া না পর্যন্ত ঘরে ফিরবে না বিএনপি বলেও জানান নেতারা। পরিপূর্ণভাবে আমরা ৩১ দফা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। আমন মৌসুমের সরকারের ধান সংগ্রহ অভিযানে সুফল পাচ্ছেন না কুষ্টিয়ার প্রান্তিক কৃষকরা। তাদের বদলে সরকারি গুদামে ধান সংগ্রহ করছে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী, রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরা। জেলা খাদ্য বিভাগ ধান সংগ্রহে প্রচারণা চালানোর দাবি করলেও কৃষকরা বলছেন তাদের জানা নেই। কুষ্টিয়ার প্রতিনিধি জহুরুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি মৌসুমে কুষ্টিয়ার ৬ উপজেলার কৃষকদের থেকে ৬,৭০০ টন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছে ধান চাল সংগ্রহ কার্যক্রম। এখন পর্যন্ত হাতে গোনা কয়েকজন কৃষক ধান বিক্রির জন্য নিবন্ধন করেছেন। অধিকাংশ কৃষক সরকারের ধান সংগ্রহ অভিযানের ব্যাপারে কিছুই জানেন না। কৃষকের কাছে আসে না, এরা ব্যাপারীর কাছ থেকে নেয়, এরা ব্যাপারীর সাথে যোগাযোগ। আমরা ধানের ন্যায্য দাম পাই না। 10-20 মন বিক্রি করার দরকার, তখন এক ব্যাপারী যাই কিনে এসে ব্যাপারী যা দাম দেয় তাই। ধান চাষিদের অভিযোগ, আগে আওয়ামী লীগ সংশ্লিষ্ট লোকেরা গোদামে ধান বিক্রি করত, আর এখন বিক্রি করছে অন্য দলের লোকেরা। এখন কাদের কাছে কিনে বাবু, এটা আমি সঠিক বলতে পারলাম না। হ্যাঁ, আমি কিছু জানি না। তবে কর্মকর্তারা বলছেন ধান সংগ্রহ অভিযানের প্রচারে ঘাটতি নেই। কুষ্টিয়ার চিকন ধানটা বেশি উৎপাদন হয় এবং তার বাজার মূল্যটা বেশি, এই জন্য কৃষক একটু অনীহা, মানে গোডাউনের মুখী হতে অনীহা, বাজারে বেশি দাম পায়। এবার আমন মৌসুমে ধানের দর কেজি প্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৩৩ টাকা করেছে সরকার। একটা কৃষকের কাছ থেকে ধান যদি আমি 14% ময়েশ্চারের মধ্যে না নেই, তাহলে এই ধানটা আমার এই এলএসডি বা গুদাম সংরক্ষণাগারে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে না। কোয়ালিটি যদি ভালো না হয়, তাহলে এখান থেকে উৎপাদিত ক্র্যাশিং করে যে চাল, যেগুলো সরকারি বিভিন্ন চ্যানেলে এবং সামাজিক নিরাপত্তা চ্যানেলে যাবে, তখন কিন্তু চালের মান কিন্তু ভালো হবে না। এই দুইটার কারণে আমরা কিন্তু বিনির্দেশ বহির্ভূত কোনো কনসিডারেশন করে ধান কেনার কোনো সুযোগ থাকে না। ধান সংগ্রহ অভিযানে স্বচ্ছতা আনার দাবি কৃষকদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। রাজধানীর কাপ্তান বাজারের প্রধান সড়কে অবৈধভাবে মুরগি বিক্রির অভিযোগে ৫ জনকে ২৫,০০০ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার রাতে নিরাপদ সড়ক আন্দোলন, সাধারণ ছাত্র, ঢাকা দক্ষিণ সিটি ও যৌথ বাহিনী সম্মিলিত অভিযানে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানটি কাপ্তান বাজার মোড় থেকে শুরু হয় ও জয়কালী মন্দিরে গিয়ে শেষ হয়। অভিযান চলাকালে বেশ কিছু অবৈধ মুরগির দোকানের আসবাবপত্র জব্দ করা হয়। জনগণের নিরাপত্তা বিধান নিশ্চিত করতে প্রধান সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে এই উচ্ছেদ অভিযান বলে জানান দক্ষিণ সিটি নির্বাহী ম্যাজিস্ট্রেট। মুরগি বাজারের জন্য একটি নির্দিষ্ট বাজার আছে। একই সাথে আমাদের সিটি কর্পোরেশন থেকে ফ্লাইওভারের নিচে দুটি
অংশে মুরগির বাজার স্থাপনের জন্য জায়গা ইজারা দেওয়া আছে। সেটির বাইরে কোনোভাবেই কেউ যেন প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে এবং রাস্তা যেন সম্পূর্ণরূপে ফ্রি থাকে, সেই জন্য আমরা এই অভিযানটা পরিচালনা করেছি। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। দ্য বেস্ট ভিনিসিয়াস 17 বছর পর ফিফা বর্ষসেরা পেল ব্রাজিল। আপনারা দেখছেন সকাল 7টার 21 সংবাদ। দেশের কয়েক জেলার উপর দিয়ে আজও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা আর কনকনে ঠান্ডায় কিছুটা বিপর্যস্ত জনজীবন। তবে তাপমাত্রা কমেছে ঢাকা সহ দেশের অন্যান্য জেলাতেও। ঠাকুরগাঁও, পঞ্চগড়ের তেঁতুলিয়া এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত চুয়াডাঙ্গা ও দিনাজপুরের জনপদ। 12 ডিগ্রির ঘরে নেমেছে দেশের বেশিরভাগ জেলা তাপমাত্রা। শীত উপেক্ষা করে কাজের সন্ধানে বেরিয়েছেন চুয়াডাঙ্গার শ্রমজীবী মানুষ। কিছু কিছু জায়গায় ঘন কুয়াশা থাকায় যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে। হাড় কাঁপানো ঠান্ডা বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি বিপর্যয়ে ছিন্নমূল মানুষ। মঙ্গলবার তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। শীতের কাপড় চাপড় চাই, শীতের জন্য। ঠান্ডা তো প্রচুর। শীতে কাজ করলেও হয়তো কাজ করতে পারতেছে না, চাহিদা আছে কিন্তু যাওয়ার মতন ইচ্ছে নেই। শীতে সবাই হয়তো বসে আছে, এই সময় কাজ করতে পারতেছে না। কুয়াশা, রাস্তা চলা যাচ্ছে না, হেডলাইটের কোনো কাজ করতেছে না। দর্শক, ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর পাড়ে আছেন প্রতিনিধি SM জসিমউদ্দিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জসিম, শুনতে পাচ্ছেন আমাকে? শৈত্যপ্রবাহে ফসলের কি অবস্থা এবং শীতের রোগীদের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। জসিম। হ্যাঁ আফিফা, আমি আপনাকে জানাতে চাই যে আমি এখন দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও শহরের মধ্যভাগ দিয়ে বয়ে যাওয়া টাঙ্গন নদীর তীর থেকে। আপনাকে এও জানাতে চাই যে উত্তরের জেলা ঠাকুরগাঁও হিমালয়ের কাছাকাছি হওয়ায় অনেক জেঁকে বসে এবং এবারও শীত জেঁকে বসেছে নভেম্বরের মাঝামাঝি থেকে, এবং গত কিছু নভেম্বরের পর থেকে ঘন কুয়াশা এতই প্রকোপ ছিল যে 10 ফিটের মধ্যে কোনো কিছু দেখা যাচ্ছিল না। এবং আপনাকে জানাতে চাই যে গত 2 দিন থেকে ঠাকুরগাঁয়ে কুয়াশার প্রকোপটা কিছুটা কমেছে, তবে হিমেল বাতাস, শীতের প্রকোপ কমেনি। এই আমার বলতে চাই যে এই যে এখন যে হিমেল বাতাস বইছে, এই বাতাস মনে হয় যেন শরীরে হুল ফুরিয়ে দিচ্ছে, এবং এই শীতের কারণে বৃদ্ধি পাচ্ছে। আমাদের ঠাকুরগাঁও হাসপাতালে শিশু ওয়ার্ডে শুধুমাত্র 250 হাসপাতাল হলেও শিশুদের জন্য 50টি সিট বরাদ্দ রয়েছে, কিন্তু এখানে বরাবরই 200 রোগী ভর্তি থাকছে, এবং এই রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হাসপাতাল নার্স এবং ডাক্তারদের হিমশিম খেতে হচ্ছে। এবং সেই সাথে এখন যে শীতের প্রকোপ, শীত এবং কুয়াশার কারণে যে ফসলের জমি, বিশেষ করে এখন আলু আবাদের মৌসুম চলছে, এই আলু আবাদের গোড়াপতন রোগের আশঙ্কা করছে কৃষকেরা, এবং এই গোড়াপতন রোগ থেকে বাঁচার জন্য এই কৃষকরা কীটনাশক ব্যবহার করছে, পানির সেচ ব্যবহার করছে, এবং কৃষকরা বলছে যে অতিরিক্ত কীটনাশক এবং সেচ ব্যবহারের কারণে তাদের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। আর আপনাকে জানাতে চাই যে এই শীতের কারণে এখন আমাদের ঠাকুরগাঁয়ে রাস্তাঘাটে লোকজন খুবই কম, লোকজন দেখা যাচ্ছে মানে খুব একটা নেই। কারণ হলো যে এই শীতের কারণে মানুষ বের হচ্ছে কম, এবং জেলা প্রশাসন জানিয়েছে যে ছিন্নমূল মানুষের শীতবস্ত্র বিতরণ তাদের অব্যাহত রয়েছে। সরকারিভাবে বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এই হলো আমার কাছে ঠাকুরগাঁয়ে শীতের খবর। জসিম, ধন্যবাদ আপনাকে।
আর এরই সাথে শেষ করছি সকাল 7টার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। মিশরের D8 সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। জনগণের সমর্থন নিয়ে আগামীতে দেশ শাসন করবে বিএনপি, পূরণ করা হবে 31 দফা। কুষ্টিয়ার সরকারি গুদামে ধান চাল সংগ্রহ করছে মধ্যস্বত্বভোগী, সুফল পাচ্ছেন না প্রান্তিক কৃষক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।